হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। নাম্বার চ্যাপ্টার থেকে মানে সিঙ্গুলার প্লুরাল থেকে কিছু এমসিকিউ রয়েছে তোমাদের জন্য। এই এমসিকিউর সঙ্গে কিছু রুলস আছে, ওই রুলসগুলো আমরা শিখবো, আর একটা করে এমসিকিউ সলভ করব। তো শুরু করা যাক। দ্য মেজরিটি ড্যাশ ক্যান্টি বাট সাফিসিয়েন্ট। এখানে একটা নিয়ম আছে, দ্য মেজরিটি, এই যে মেজরিটি কথাটা আছে না, তো মেজরিটি কথাটার পরে কথাটার পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। কী ভার্ব বসে? সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে মেজরিটি কথাটার পরে সাধারণত সিঙ্গুলার ভার্ব বসে। এখানে আমরা দেখে নেব সিঙ্গুলার ভার্ব কী আছে। তো দেখো, প্রথমে আছে অ্যাম। অ্যাম কি? অ্যাম হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কিন্তু এর একটা প্রবলেম আছে, এ কেবলমাত্র আই থাকলে বসে। এখানে তো সাবজেক্ট কী আছে? দ্য মেজরিটি, আই তো নেই। তাহলে আমাদের যেতে হবে পরেগুলোতে। পরেগুলো কী আছে? পরেগুলোর মধ্যে ইজ আছে। ইজটা হচ্ছে কি? ইজটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব। কী ভার্ব? সিঙ্গুলার ভার্ব। আর কি? আর কিন্তু প্লুরাল ভার্ব। তাহলে প্রথমে যেটাকে কাটবো সেটা কি? তাহলে প্রথমে যাকে কাটবো সেটাকে না অ্যাম, অ্যামকে কেটে দেবো, কেন কি এখানে সাবজেক্ট আই নেই। নেক্সট যাকে কাটবো এটা প্লুরাল ভার্ব, কোনটা? আর, তাই একে কেটে দেবো, এ হবে না। নান অফ দ্য অ্যাভাব, বাক্যে ভাব কোথায়? ভাব তো একটা লাগবেই লাগবে। তাহলে নান অফ দ্য অ্যাবসান, এখানে যে বলেছে নান অফ দ্য অ্যাভাব, মানে এর মধ্যে কোনোটাই হবে না। তো ভাব না বসালে কী করে হবে? তাহলে ভাব তো বসাতে হবে। তাহলে এখানে কোনটা বসাবো? না বাকি থাকলো কোনটা? ইজ। সিঙ্গুলার ভার্ব ইজ। দ্য মেজরিটি ইজ ক্যান্টি বাট সাফিসিয়েন্ট। তাহলে আমরা যে নিয়মটা শিখলাম, মেজরিটি কথাটার পরে কি বসে? না মেজরিটি কথাটার পরে সিঙ্গুলার ভার্ব বসে। এখানে সিঙ্গুলার ভার্ব কী ছিল? ইজ। অ্যাম তো ছিল, কিন্তু অ্যাম আয়ের ক্ষেত্রে কেবলমাত্র বসে, তাহলে এখানে অ্যাম হবে না, বাকি থাকলো কি? ইজ। তাহলে সঠিক উত্তর কী হবে? ইজ। নেক্সট কোশ্চেন কী আছে? দ্য মেজরিটি ড্যাশ ইন মাই ফেভার। এখানে অ্যাকচুয়ালি ইন কথাটা নেই, তাহলে দ্য মেজরিটি ড্যাশ ইন মাই ফেভার, অর্থাৎ বেশিরভাগ লোক আমার ফেভারে রয়েছে, আমার অনুকূলে রয়েছে। তাহলে এখানে মেজরিটি কথার অর্থ কী? তো দেখে নিই। মেজরিটি কথার অর্থ এখানে কি? মেজরিটি কথার অর্থ যখন বোঝাচ্ছে মোস্ট, অর্থাৎ বেশিরভাগ মানুষ, তাহলে মেজরিটি কথার অর্থ কি? বেশিরভাগ। তাহলে এর অর্থ কী দাঁড়াচ্ছে? না বেশিরভাগ লোকই আমার অনুকূলে রয়েছে। তাহলে মেজরিটির অর্থ যখন মোস্ট বা দ্য গ্রেটার পার্ট, কী বোঝাবে? দ্য গ্রেটার পার্ট। তখন কিন্তু ভার্ব ফর্ম কী বসবে? তখন ভার্ব ফর্ম বসবে প্লুরাল। তাহলে ভার্বের প্লুরাল ফর্ম বসবে। তাহলে দেখে নিই, এখানে অ্যাম, অ্যামটা তো সিঙ্গুলার, তাহলে অ্যাম হবে না সবার প্রথমে। আর এখানে হচ্ছে প্লুরাল ফর্ম, ইজটা কি? সিঙ্গুলার ফর্ম। তাহলে এখানে নিয়ম কী ছিল? না হচ্ছে মেজরিটির অর্থ যখন মোস্ট বোঝাবে, তাহলে বেশিরভাগটাই, এখানে মেজরিটির অর্থ কিন্তু মোস্ট বোঝাচ্ছে, এখানে মেজরিটির অর্থ কিন্তু মোস্ট বোঝাচ্ছে, তাহলে বেশিরভাগ বোঝাচ্ছে। তাহলে এখানে ভার্বের প্লুরাল ফর্ম বসবে। ভার্বের প্লুরাল ফর্ম বলতে আর, তাহলে সঠিক উত্তর আর। তাহলে এখানে হবে কি? আর, অর্থাৎ দ্য মেজরিটি আর ইন মাই ফেভার। বোঝা গেল কিনা? দ্য মেজরিটি অফ মাই ফ্রেন্ডস বলছে আমার বন্ধুদের বেশিরভাগটাই, তাহলে এখানেও কিন্তু অর্থ মোস্ট বোঝাচ্ছে বা দ্য গ্রেটার পার্ট। তাহলে এরকম যখন অর্থ বোঝাচ্ছে তখন কি হবে? না ভার্বের প্লুরাল ফর্ম বসবে। নাও দ্য কোশ্চেন ইজ, এখানে কোনটা প্লুরাল ফর্ম? এগ্রি নাকি এগ্রিজ নাকি বোথ? আর বোথ তো ছেড়ে দাও। তাহলে এখানে দেখে নিই, এগ্রি ভার্ব যখন প্লুরাল ফর্মে থাকে তখন ভার্বের শেষে এস যোগ থাকে না। তার মানে এগ্রিটা এখানে কি ভার্ব? না প্লুরাল ভার্ব। কিন্তু কোনো ভার্বের শেষে যখন এস যোগ আছে, এই যে এগ্রি, তার সঙ্গে এস যোগ করা আছে, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখনই ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তার মানে কোনো ভার্বের শেষে এস যোগ আছে মানে সেটা সিঙ্গুলার ফর্মে আছে। কিসে আছে? সিঙ্গুলার ফর্মে। মনে রাখার উপায় কি? ভার্বের শেষে এস মানে সেটা হয়ে যাবে এস, সিঙ্গুলার ফর্ম, এস এস, এটা মনে রাখলেই হলো। বোঝা গেল কিনা? তাহলে দেখো, দ্য মেজরিটি অফ মাই ফ্রেন্ডস, মেজরিটির অর্থ যেহেতু মোস্ট বোঝাচ্ছে, তার মানে
এখানে ভার্ব কি বসবে, ভার্ব হবে প্লুরাল ফর্মে। কি ফর্মে, প্লুরাল ফর্মে। এখানে ভার্ব প্লুরাল কোনটা আছে না এগ্রি, তাহলে সঠিক উত্তর কি হবে এগ্রি। দেখে নেব পরের প্রশ্ন। দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ড্যাশ আনকাল্টিভেটেড। গ্রেটার পার্ট বা দ্য গ্রেটেস্ট পার্ট এর অর্থ যখন অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝাবি তখন তারপর সিঙ্গুলার ভার্ব বসে। এখানে দেখে নিই, দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড অর্থাৎ জমির বেশিরভাগ অংশটা, তার মানে বেশিরভাগ পরিমাণটা। তাহলে এখানে অর্থ বোঝাচ্ছে অ্যামাউন্ট মানে পরিমাণকে বোঝাচ্ছে, বা কোয়ান্টিটি পরিমাণকে বোঝাচ্ছে। তখন তারপর যে ভার্বটা বসবে সেটা সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে এর নিয়মটা আমরা লিখে ফেলি কি, অর্থাৎ দ্য গ্রেটার পার্ট, কথাটা কি থাকবে, দ্য গ্রেটার পার্ট অথবা দ্য গ্রেটেস্ট পার্ট। এই দুটোর অর্থ যখন কিসে বোঝাবে না, এই দুটোর অর্থ যখন অ্যামাউন্টকে বোঝাবে। এই দুটো, এই যে দ্য গ্রেটার পার্ট বা গ্রেটেস্ট পার্ট, এদের অর্থ যখন কিসে বোঝাবে, কোনো অ্যামাউন্টকে বোঝাবে বা যখন কোনো কোয়ান্টিটিকে বোঝাবে। ঠিক আছে, তাহলে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি বোঝাবে, পরিমাণ বোঝাবে। বাংলায় বললে সেটা কি হবে, বাংলায় বললে সেটা পরিমাণকে বোঝাচ্ছে। তখন কি হবে, তারপরে যে ভাবটা বসবে, এর পরে যে ভাবটা বসবে, দেখো নর্মালি আমরা কি জানি যে অ্যামাউন্ট বা কোয়ান্টিটি যখন বোঝাবে তখন সে হয় আনকাউন্টেবল নাউন। কি নাউন হচ্ছে তার মানে, আনকাউন্টেবল নাউন। তার মানে যখন আনকাউন্টেবল নাউন হয় তারপরে ভার্ব কি বসে, তারপরে ভার্ব বসে সিঙ্গুলার। তাহলে এখানে কি ভার্ব ফর্ম বসবে, সিঙ্গুলার। বোঝা গেল না? তাহলে এখানে আমাদের খুঁজতে হবে সিঙ্গুলার ভার্ব কোনটা। দেখো অ্যাম তো সবার প্রথমে কেটে দেবো, কেন কি অ্যামের আগে আই থাকতে হয় তবে অ্যাম বসে। তারপরে বাকি থাকলো কি ইজ আর। দেখো আরটা এখানে হচ্ছে কি, আরটা হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আর তো কেটে দেবো, আর হবে না। নেক্সট থাকবে কি ইজ, ইজ সিঙ্গুলার ভার্ব, এবং তাহলে এটাই সঠিক উত্তর। অর্থাৎ দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড ইজ আনকাল্টিভেটেড, তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে ইজ আনকাল্টিভেটেড। তাহলে দ্য গ্রেটার পার্ট অফ দ্য ল্যান্ড, যেহেতু এটা অ্যামাউন্ট বা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে অর্থাৎ পরিমাণকে বোঝাচ্ছে, অর্থাৎ জমির বেশিরভাগ অংশটা, সেটা কি আনকাল্টিভেটেড মানে হচ্ছে না চাষ করা অবস্থায়। আনকাল্টিভেট, কাল্টিভেট করা হয়নি, তার মানে এখানে চাষ করা হয় না। অর্থ বোঝাচ্ছে কি চাষ করা হয় না। এখানে ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম, এখানে ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম মানে ইজ। তাহলে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে ইজ। এরপর এটা দেবো দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস। তাহলে এক্ষেত্রে নিয়ম কি হচ্ছে না, অ্যাপেলের বেশিরভাগ অংশটা, তার মানে অনেকগুলো আপেলকে বোঝাচ্ছি, এখানে অনেকগুলো আপেলের সংখ্যাকে বোঝাচ্ছি। তাহলে এরপরে নিয়মটা যেটা দাঁড়াচ্ছে, দ্য গ্রেটার পার্ট বা দ্য গ্রেটেস্ট পার্ট এর অর্থ যখন সংখ্যাকে বোঝায়, কি বোঝাচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে, এবং সেটা তার মানে কি অনেক সংখ্যাকে বোঝাচ্ছে। যখন সংখ্যাকে বোঝাচ্ছে তখন তারপর যে ভার্বটা বসবে সেটা কি ফর্মে, প্লুরাল ফর্মে। তাহলে এখানে আমরা দেখে নেব অ্যাম, এই যে অ্যাম কথাটা আছে এটা তো হবে না, সবার প্রথমে কেটে দিই। তারপরে দ্য গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস, তার মানে আপেলের অনেকটা সংখ্যাকে, অনেকগুলো সংখ্যাকে অর্থাৎ বেশিরভাগ অংশকে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে, সংখ্যা অনেকগুলো বোঝাচ্ছে, প্লুরাল ভার্ব বসবে। এখানে প্লুরাল ভার্ব খুঁজতে হবে, ইজটা তো সিঙ্গুলার ভার্ব তাহলে সেটাও হবে না। বাকি থাকলো আর, আর তো প্লুরাল ভার্ব বোঝাচ্ছে, তাহলে এটাই উত্তর হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আর। তাহলে গ্রেটার পার্ট অফ দ্য অ্যাপলস আর ব্যাড, তাহলে এখানে সঠিক উত্তর লিখে দিই আর। নান অফ দ্য ফুড ড্যাশ ওয়েস্টেড। এখন কোশ্চেন যে নান কথাটার অর্থ এখানে কি বোঝাচ্ছে না, কোয়ান্টিটিকে, পরিমাণকে বোঝাচ্ছে। তাহলে নানের অর্থ যখন কোয়ান্টিটি বা নানের অর্থ যখন অ্যামাউন্টকে বোঝাবে, তখন সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি হচ্ছে, আনকাউন্টেবল নাউন।
আর আনকাউন্টেবল নাউন হলে কি হবে না ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয় সর্বদা। কিসে হয়? সিঙ্গুলার। তাহলে এখানে আমাকে খুঁজতে হবে ভার্ব সিঙ্গুলার কোনটা। যদি দেখে নিই এখানে প্রথমে ওয়াচ, ওয়াচটা ভার্বের সিঙ্গুলার ফর্ম, ওয়ার, ওয়ারটা ভার্বের প্লুরাল ফর্ম, আর ভার্বের প্লুরাল ফর্ম। তাহলে দেখে নিই এখানে আমাদের দরকার কি ছিল? ভার্বের সিঙ্গুলার ফর্ম দরকার ছিল। তো এখানে প্লুরাল ফর্ম দুটো আছে, এই দুটো আগে কাটি। নান অফ দ্য ফুড ড্যাশ ওয়েস্টেড, তার মানে ওয়াজ ওয়েস্টেড। বোঝা গেল কিনা? নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা। অফ হিজ 3 সন্স নান ড্যাশ এনি গ্রেট এবিলিটি। দেখো নানের অর্থ যখন সংখ্যাকে বোঝাচ্ছে, নানের অর্থ যখন সংখ্যাকে বোঝাবে তখন কিন্তু আমরা সিঙ্গুলার ফর্মও বসাতে পারবো, প্লুরাল ফর্মও বসাতে পারবো, তবে সব জায়গায় নয়। তার জন্য একটা নিয়ম জানতে হবে। সেটা কি না, অর্থ যখন প্রত্যেককে বোঝাবে, প্রত্যেককে, টেকিং ইচ ওয়ান সিঙ্গলি, যখন প্রত্যেককে একটা একটা করে নিয়ে, আলাদা আলাদা করে নিয়ে প্রত্যেককে যখন বোঝাবে তখন কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। আবার যখন অর্থ সবগুলোকে একসঙ্গে বোঝাবে, সবগুলোকে একসঙ্গে বোঝাবে, তখন কিন্তু ভার্ব হচ্ছে প্লুরাল, তখন কিন্তু ভার্ব প্লুরাল। এটা হচ্ছে তার নিয়ম। তাহলে ফার্স্ট কন্ডিশন দেখে নিই, নান যার অর্থ যেন সংখ্যাকে বোঝাবে। কিসে বোঝাবে? সংখ্যাকে। তাহলে নানের অর্থ প্রথমে সংখ্যাতে বোঝাতে হবে। 2, সংখ্যাতে বোঝালে সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। এখন কোশ্চেন যে সিঙ্গুলার কোথায় বসবে না, যখন প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাবে তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার। যখন সবগুলোকে একসঙ্গে বোঝাবে তখন ভার্ব কিন্তু প্লুরাল। বোঝা গেল কিনা? তো সেই হিসাবে প্রথম কোশ্চেনটা কি আছে? অফ দিস 3 সন্স, তিনজনের মধ্যে নান কেউই না, অর্থাৎ প্রত্যেকের একটা একটা করে হয়েছে। এও না, প্রথম নম্বর বাচ্চাও না, দ্বিতীয় নম্বর বাচ্চাটাও না, 3 নম্বর তার ছেলেটাও না, অর্থাৎ 3টা ছেলের কেউই কিন্তু ভালো এবিলিটি নেই, এনি গ্রেট এবিলিটি, কোনো বিশাল কোনো সক্ষমতা বা ক্ষমতা বা কার্যক্ষমতা নেই। অফ হিজ 3 সন্স, এখানে যেহেতু প্রত্যেককে একটা করে বোঝাচ্ছে তার মানে কি হচ্ছে না হচ্ছে সিঙ্গুলার ফর্ম বসবে ভার্বের। সিঙ্গুলার ফর্ম কী আছে? হ্যাজ। তাহলে সঠিক উত্তর হ্যাজ। আর হ্যাভটা কি? হ্যাভটা ভার্বের প্লুরাল ফর্ম। বোধ তো হবে না, কেন কি এখানে হ্যাভ হচ্ছে না, তার মানে বোধ কী করে হবে? তাহলে এটাও হচ্ছে না। বলছে বোথ আর ইনকারেক্ট, বোথ আর ইনকারেক্ট কী হবে? এটা প্রথমেটা তো ঠিক আছে, তাহলে এটাও হবে না। সঠিক উত্তর কী হবে? হ্যাজ। নান ড্যাশ, বলছে অফ হিজ 3 সন্স নান ড্যাশ, নান হ্যাজ। তাহলে সঠিক উত্তর কী হবে? নান হ্যাজ এনি গ্রেট এবিলিটি। পরটা দেখে নিই, নান অফ হিজ সাজেশনস ড্যাশ অ্যাকসেপ্টেবল, তার সাজেশানগুলোর মধ্যে কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে একটাও সাজেশান গ্রহণযোগ্য নয়। এখানে প্রত্যেকটা সাজেশানকে একটা একটা করে বলা হচ্ছে। তাহলে কি হবে না ভার্ব সিঙ্গুলার বসবে, তার মানে এখানে সিঙ্গুলার ভার্ব খুঁজতে হবে, মানে ওয়াজ হবে। সঠিক উত্তর কী হবে? ওয়াজ। তাহলে নান অফ দ্য সাজেশনস ওয়াজ অ্যাকসেপ্টেবল। ওয়ার তো ভার্বের প্লুরাল ফর্ম, এটা তো হবে না। তাহলে বোথ আর কারেক্ট, এগুলো তো হবে না। নেক্সট কোশ্চেন, নান অফ দ্য লেটার্স ড্যাশ বিন ওপেন ইয়েন্ট। বলছে দেখো এখানে ভালো করে মানে দেখো, মানেটা ভালো করে বোঝো। এখানে কি বলছে দেখো, নান অফ দ্য লেটার্স ড্যাশ বিন ওপেন ইয়েট। ভালো করে অর্থটা বোঝো। নান অফ দ্য লেটার্স অর্থাৎ চিঠির কোনোটাই খোলা হয়নি। তার মানে বলতে পারি যে সবগুলো চিঠির কোনোটাই খোলা হয়নি, সবগুলো চিঠির একটাও খোলা হয়নি। তার মানে সবগুলো চিঠি না খোলা অবস্থায় আছে। তাহলে সবগুলো চিঠি না খোলা অবস্থায় আছে, তাহলে অর্থ বোঝাচ্ছে সবগুলো। সবগুলো মানে হচ্ছে ভার্ব কী হবে? প্লুরাল। ভার্ব প্লুরাল মানে এখানে হ্যাজটা কী হবে? সিঙ্গুলার ভার্ব। হ্যাভটা কি? প্লুরাল ভার্ব। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? হ্যাভ। বোঝা গেল কিনা? এ নাম্বার অফ পিপল এক্সপেক্টেড বাট নান ড্যাশ রাইভড ইয়েট। দেখো এখানে বলা হচ্ছে এ নাম্বার অফ পিপল এক্সপেক্টেড, অনেক সংখ্যায় মানুষকে আশা করা হয়েছিল, বাট নান কিন্তু একটাও মানুষ আসেনি। এখানে কোনো মানুষই আসেনি, কোনো মানুষই আসেনি। তার মানে হচ্ছে কোনো মানুষই আসেনি, তার মানে হচ্ছে সবগুলো মানুষই,
তার মানে সবাই কি ছিল না অনুপস্থিত ছিল, সবাই কি ছিল অনুপস্থিত। সবাই অনুপস্থিত বাবু, তাহলে দেখো সবাই অনুপস্থিত, একসঙ্গে সবাইকে বলা হচ্ছে অনুপস্থিত আছে, অ্যাবসেন্ট রয়েছে, কেউ আসেনি। তাহলে সবাই যখন অর্থ বোঝাবে তখন ভার্ব কী হবে, ভার্ব হবে প্লুরাল ফর্মে। তাহলে এখানে হ্যাজটা কি, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার, হ্যাভটা কি, হ্যাভটা হচ্ছে প্লুরাল, তাহলে সঠিক উত্তর কী হবে, হ্যাভ হবে। তাহলে এখানে কি লিখবো, হ্যাভ। তাহলে এখানে কি লিখবো, হ্যাভ। তাহলে হচ্ছে এ নাম্বার অফ পিপল এক্সপেক্টেড বাট নান হ্যাভ অ্যারাইভড ইয়েট। তাহলে এখান থেকে আমরা কি জানলাম, তাহলে এখান থেকে আমরা জানলাম নাম্বার 1 রুল, নান যখন আনকাউন্টেবল নাউন, অর্থাৎ নান যখন বোঝাবে কাকে না কোয়ান্টিটিকে, তখন নানের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। কী ভার্ব বসবে, সিঙ্গুলার ভার্ব। 2 নম্বর নিয়ম, রুল নাম্বার 2, রুল নাম্বার 2, রুল নাম্বার 2 কি না, নান যখন প্রত্যেককে বোঝাবে, একটি একটি করে প্রত্যেককে আলাদাভাবে বোঝাবে, তখন কিন্তু নানের পরে যে ভার্ব বসবে, তখন কিন্তু নানের পরে যে ভার্ব বসবে সেই ভার্ব হচ্ছে সিঙ্গুলার। তাহলে এটাও সিঙ্গুলার হয়ে গেল। পরের নিয়ম কি, রুল নাম্বার 3, রুল নাম্বার 3 কি বলছে, নানের অর্থ যখন একসঙ্গে সবাইকে বোঝাবে তখন কিন্তু নানের পরে ভার্বের কি ফর্ম বসবে, প্লুরাল ফর্ম। বোঝা গেল কিনা, এতগুলো রুল আমরা শিখলাম, 10টা এমসিকিউ তার সঙ্গে রুলস। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাও। থ্যাংক ইউ।